আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা দেখব ASP.NET Core MVC এর M ফর মডেল। সো মডেল পার্ট নিয়ে, MVCর মডেল পার্ট নিয়ে আজকে আলোচনায় দেখব। তো দেখব যে মডেল কিভাবে অ্যাড করতে হয় এবং মডেল অ্যাড করার পর এটা কিভাবে ডাটাবেজে রিফ্লেক্ট করে, এন্টিটি ফ্রেমওয়ার্কের সাথে কানেক্ট করে, এবং এন্টিটি ফ্রেমওয়ার্ক আমরা যখন কানেক্ট করব নুগেট প্যাকেজ থেকে প্যাকেজগুলো কিভাবে মানে ইনস্টল হচ্ছে, এবং আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব যে মুভি পেজ, যেখান থেকে মুভি অ্যাড করা যাবে, এডিট করা যাবে, ডিলিট করা যাবে, ঠিক আছে। এবং এটার যে স্ক্যাপ ফোল্ডিং বলা হয়, যেটাকে যে স্ক্যাপ ফোল্ডিং কিভাবে করা হয়, এবং আমরা স্ক্যাপফোল্ডিংয়ের পরে যে ফাইলগুলো জেনারেট হবে সেগুলো কি ফাইল জেনারেট হচ্ছে সেটা দেখব। এরপরে মাইগ্রেশন কিভাবে চালানো হয় এবং ডাটাবেজকে মাইগ্রেশন এন্টিটি ফ্রেমওয়ার্কের থ্রুতে ডাটাবেজ কিভাবে আপডেট হয় সেটা দেখব। এরপর আমরা অ্যাপটা টেস্ট করে দেব। যখন অ্যাপ রানিং হয়ে যাবে তারপর আমরা দেখব যে স্কেপ হোল্ডিং যে রান করলাম তখন রান করার ফলে যে ফাইলগুলো অ্যাড হয়েছে ওই ফাইলগুলোতে কী ধরনের চেঞ্জ হয়েছে এবং কেন চেঞ্জগুলো হয়েছে সেটা দেখব। যেরকম ডাটাবেজ কনটেক্সট অ্যাড করা হয়, ডিপি কনটেক্সট, এবং এই ডিপি কনটেক্সটটাকে আবার program.cs ফাইলের ডিপেন্ডেন্সি ইনজেকশনের থ্রুতে ইনজেক্ট করা হয়, এবং যেই ডাটাবেজের সাথে এইটা কানেক্টেড হবে, ডিপি কনটেক্সটটা যেই ডাটাবেজের সেশন, সেই ডাটাবেজের কানেকশান স্ট্রিংকে কীভাবে রাখতে হয়, কোথায় রাখতে হয়, এবং আমরা যখন ইনিশিয়াল মাইগ্রেশন চালাচ্ছি তখন আমাদের মাইগ্রেশন ফাইল জেনারেট হয়, সেটা কোথায় রাখা হয় এবং সেই ফাইলের মধ্যে কি আছে সেটা দেখব। কন্ট্রোলার লেভেলে আমাদের এই ডাটাবেজ কনটেক্সটকে কীভাবে ডিপেন্ডেন্সি ইনজেকশনের থ্রুতে ইনজেক্ট করা হচ্ছে সেটা দেখব। এবং আরও ইম্পর্টেন্ট পার্ট হলো যে আমরা দেখেছিলাম আগে ভিউ ডেটার মাধ্যমে ভিউয়ে ডেটা পাস করতাম কন্ট্রোলার থেকে। এখন আমরা দেখব স্ট্রংলি টাইপড মডেল, কিভাবে কন্ট্রোলার থেকে একটা মডেলকে আমরা ভিউয়ে পাস করতে পারি, এবং আমরা এটার যে জেনারেটেড ফাইলগুলা ক্রুডের যে পেজগুলো আছে সেই পেজগুলো দেখব। তো এইগুলো নিয়েই আজকের ক্লাস। তো চলুন আমরা ফার্স্টে আমরা টিউটোরিয়ালটা বের করি। কিভাবে বের করব? ASP.NET Core Microsoft Learn। তাহলে আমরা ফার্স্টে যেটা পাবো মাইক্রোসফট লার্নের যে টিউটোরিয়াল, সেটাতে যাচ্ছি। এখানে এসে আমাদের টিউটোরিয়ালটা হচ্ছে ওয়েব অ্যাপ নিয়ে এবং এটা হচ্ছে এমভিসি নিয়ে। এমভিসি টিউটোরিয়াল পার্টের ভিতরে আছে অ্যাড এ মডেল, এবং এটাকে আমরা ভিউ মোডে ওপেন করব, রিডিং মোডে ওপেন করলাম। এবার দেখি যে এখানে কি বলতেছে, যে ক্লাসেস আর অ্যাডেড ফর ম্যানেজিং মুভিজ ইন এ ডাটাবেজ। আমরা ডাটাবেজের ভিতরে একটা ডাটাবেজের ভিতরে আমরা জানি কি থাকে, টেবিল থাকে। ওই টেবিলের করসপন্ডিং এন্টিটি হলো আমাদের এই মডেল ক্লাস, ঠিক আছে। একটা ডাটাবেজের টেবিল, যেরকম স্টুডেন্ট একটা টেবিল, টিচার একটা টেবিল, কোর্স একটা টেবিল, এরকম থাকে, সেরকম ওইটাকে রিপ্রেজেন্ট করে এরকম ক্লাস কোড লেভেলে। আর এই ক্লাসগুলাই হলো এমভিসি অ্যাপ্লিকেশান, যে এমভিসি প্যাটার্ন বা আর্কিটেকচারের এম পার্ট,
M for model part. ওকে, এই মডেলগুলো কিভাবে কাজ করে? এই মডেলগুলো হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক কোরের সাথে কাজ করে, কোরের সাথে কাজ করে। কোর ইউজ হয় টু ওয়ার্ক উইথ এ ডাটাবেস। এই এনটিটি ফ্রেমওয়ার্ক ডিরেক্ট ডাটাবেজের সাথে কানেক্ট করে কাজ করে। আর এনটিটি ফ্রেমওয়ার্কের এই লাইব্রেরি বা প্যাকেজে মডেলটা রিপ্রেজেন্ট করা হয়, মডেলটা রিপ্রেজেন্ট করে একটা টেবিলকে। আর এনটিটি ফ্রেমওয়ার্ক হলো একটা ওআরএম সিস্টেম বা ফ্রেমওয়ার্ক, যেটা অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, যে আমাদের একটা অবজেক্টের সাথে আর একটা অবজেক্টের কীভাবে ম্যাপিংটা থাকে। তো এগুলো কোথায় ইউজ হয়? টু অ্যাক্সেস ডেটা, ডেটা অ্যাক্সেস করার জন্য। বা আমি ডেটা গেট করব, মানে ডাটাবেস রিড করে নিয়ে আসবো ডেটা, অথবা ডাটাবেসে রাইট করব, যেটাই করি না কেন এই এনটিটি ফ্রেমওয়ার্কের থ্রুতে মডেলের ভায়া হয়ে আমরা মডিফিকেশানগুলো করি। তো এ কথা এখানে বলা হচ্ছে। তো আমরা টিউটোরিয়ালে শুরু করি। আমাদের এক্সিস্টিং যে প্রজেক্ট আছে এই টিউটোরিয়াল, এর জন্য আমরা ওই প্রজেক্টটা ওপেন করি। আমাদের রানিং প্রজেক্ট ছিল এমভিসি মুভি, আমরা ওপেন করলাম। আগের টিউটোরিয়ালের পর থেকে আমাদের এই পর্যন্ত আমাদের প্রজেক্টের স্ট্রাকচার দাঁড়িয়েছে। এবার আমরা অ্যাড করি একটা মডেল ক্লাস। কিভাবে অ্যাড করতে হয়? আমরা জানি এমভিসিতে কি হয়, মডেলগুলো রাখার জন্য একটা ফোল্ডার থাকে, ভি ফর ভিউ রাখার জন্য একটা ফোল্ডার থাকে, সি ফর কন্ট্রোলারগুলো রাখার জন্য একটা ফোল্ডার থাকে, রাইট? আমাদের আলাদা আলাদা ফোল্ডার। তো আমাদের ভিউ ফোল্ডার নিয়ে আজকে কাজ, রাইট? তো এখানে কি বলছে যে রাইট ক্লিক অন দ্য মডেলসের মধ্যে অ্যাডের ভিতরে আমরা ক্লাস সিলেক্ট করে আমরা ক্লাসের নেম দিব movie.cs দিয়ে অ্যাড করব। তো গেলাম মডেলস, রাইট ক্লিক, অ্যাড, নিউ আইটেম দিয়েও যেতে পারি, আবার ডিরেক্ট ক্লাস অ্যাড করতে চাচ্ছি ক্লাস দিয়েও যেতে পারি। গেলাম ক্লাস দিয়ে, আমার এই যে ক্লাস এটা সিলেক্টেড আছে, আমি একটা ক্লাস ক্রিয়েট করতে চাচ্ছি, নাম দিতে যাচ্ছি কি মুভি অ্যান্ড অ্যাড। ক্রিয়েট হয়ে গেল। এটা কি সি শার্পের কোড, সো .cs। তো মুভি ক্লাস, এখানে কিছু প্রপার্টি অ্যাড হবে, যেমন আমরা যাই পাবলিক ইন্টিজার আইডি গেট সেমিকলন সেট সেমিকলন, তারপর ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, এভাবে প্রপার্টিসগুলো অ্যাড করা হয়ে থাকে। এটা অ্যাক্সেসিবিলিটি, যে আমি পাবলিক করতেছি, প্রপার্টিটা পাবলিক থাকবে। এবং এটা হচ্ছে ইন্টিজার, রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। এক কথায় প্রপার্টির টাইপটা হচ্ছে ইন্টিজার, আর প্রপার্টিটা আইডি। গেট সেট মানে এই ভেরিয়েবলে আমি এই ক্লাসের ভিতরে এই ভেরিয়েবলে যখন ভ্যালু অ্যাসাইন করব, তখন আইডি দিয়ে ভ্যালু অ্যাসাইন করতে পারবো, সেট করতে পারবো, আবার আইডি প্রপার্টি দিয়েও গেট করতে পারবো। আবার এদের মধ্যে আবার প্রাইভেট করা যায়, এগুলো পরের বিষয়। সি শার্পের কোড এর আর্কিটেকচার জানলেই হবে, ঠিক আছে? সো আমরা মডেল নিয়ে কাজ করছি, এখন সি শার্পের কোড নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না। এখন আমরা এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে কয়েকটা প্রপার্টি আছে, একটা টেবিল, আমরা ডাটাবেসে কি জানি একটা টেবিল থাকে, টেবিলে বিভিন্ন ইনফরমেশন রাখা হয়, একটা রোতে কি কি প্রপার্টি থাকবে ওটাকে বলা হয় কলাম। তো যেটা ডাটাবেজের আমাদের কলাম, সেটা আমাদের এখানে মুভি টেবিলের বিভিন্ন প্রপার্টি। ওকে, তো আইডি একটা প্রপার্টি, টাইটেল একটা প্রপার্টি, রিলিজ ডেট একটা প্রপার্টি, ঠিক আছে? এই জিনিসগুলো আমি এখানে নিয়ে চলে আসতেছি, কন্ট্রোল কপি করে
আমি এখানে নিয়ে চলে আসলাম। তাহলে আমরা আমাদের কয়টা প্রপার্টি অ্যাড করলাম? কয়েকটা প্রপার্টি, একটা আইডি, একটা টাইটেল, তার মানে মুভির একটা আইডি থাকবে, মুভির একটা টাইটেল থাকবে, মুভির রিলিজ ডেট থাকবে, কবে কবে রিলিজ হয়েছে, আর এটার প্রাইস কত। ওকে, এটা ইন্টিজার টাইপের, টাইটেলটা হবে স্ট্রিং। ওকে, তারপর ডেট, কত তারিখে, ডেট টাইম, এবং এখানে একটা এবং এটা রিটার্ন স্ট্রিং, প্রাইস এটা ডেসিমেল, পয়েন্টিং ভ্যালু সাপোর্ট করবে। এখানে রিলিজ ডেটের উপরে এটাকে বলা হয় অ্যানোটেশন, আমরা ইউজ করেছি। এখানে বলে দিচ্ছি যে এটা দ্বারা কি বোঝায়, স্পেসিফাই দ্য নেম অফ অ্যান এডিশনাল টাইপ। আচ্ছা, তো বলতেছে যে ডেটা টাইপটা হবে ডেটা টাইপ ডট ডেট, তার মানে এই যে রিলিজ ডেট, এটাতে যখন আমরা ভ্যালু ইনসার্ট করব, হ্যাঁ, অথবা ডাটাবেস থেকে যখন রিড করব, তখন এর ফরম্যাটিংটা হবে শুধুমাত্র ডেট লেভেলের, টাইম থাকবে না, ডেট, শুধুমাত্র ডেট পর্যন্ত। দেখা যাচ্ছে আজকে কত, 17, মানে এইটা ডেট 17 মে 26। এখন এর সাথে টাইমের ইনফরমেশান, ওই টাইমের ইনফরমেশানটা এই জায়গায় ইগনোর করব, এই কথাটাই বলা হচ্ছে, রাইট। এরপরে যাই, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। আচ্ছা, এখানে বলছে যে আমরা যখন ইউজার ইজ নট রিকোয়ার্ড টু এন্টার টাইম ইনফরমেশান, ইউজার যখন এইটা কোনো ফর্মের থ্রুতে যখন ডাটা ইনসার্ট দিবে, এন্টার করবে, তখন তার টাইমের ইনফরমেশান দিতে হবে না। আবার এটা সেট করার সময়, আবার গেট করার সময় যখন ডাটাবেস থেকে রিড করে নিয়ে আসবে, তখন সে টাইমের ইনফরমেশান পাবে না, শুধু ডেটের ইনফরমেশান পাবে। কেন? এই ডেটা টাইপের জন্য। ডেটা টাইপ এর জন্য, কি জন্য? আমরা ডেটা টাইপে বলে দিয়েছি এটা ডেট লেভেল পর্যন্ত। আমি যদি ডেট টাইম চাইতাম, তাহলে ডেট টাইম দিলে ডেট টাইম সহ দেখাতো, টাইমও দেখাতো, ডেটও দেখাতো। আমরা শুধু ডেট দিয়েছি, তাই শুধু ডেটটা দিই। ওকে, এরপরে আমরা পরে যাই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন মার্ক আছে। কোশ্চেন মার্ক হচ্ছে যে এটা নাল অ্যাবল প্রপার্টি, যে জেনার, এটা হচ্ছে একটা স্ট্রিং, বাট এটা অনেক সময় নালও হতে পারে, এটা দ্বারা বোঝায় নাল অ্যাবল প্রপার্টি। এরপর যাই, অ্যাড নুগেট প্যাকেজ। তো আমাদের নুগেট প্যাকেজ আলাদাভাবে অ্যাড করতে হবে না, অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আমরা যখনই এই যে কম্পোনেন্ট মডেল, আচ্ছা, যে কোনো আমরা প্যাকেজ যখন ইনস্টল করি বা অ্যাড করি, তখন কোথায় চেঞ্জ হয়? এই যে ডিপেন্ডেন্সি, এবং আমরা যদি ফ্রেমওয়ার্কে যাই এগুলো, তাহলে ASP.NET Core, এগুলাকে বলা হয় ডিপেন্ডেন্সি। ওকে, আচ্ছা, এরপরে যাই নেক্সট স্টেপ, স্ক্যাফোল্ড মডেল, স্ক্যাফোল্ড মুভি পেজেস। আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, স্ক্যাফোল্ডিং একটা মেকানিজম আছে আমাদের এই ফ্রেমওয়ার্কে, সেই স্ক্যাফোল্ডিং মেকানিজম বা টুল দিয়ে আমরা ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, যেটাকে বলা হয় ক্রুড অপারেশন। সি ফর ক্রিয়েট, আর ফর রিড, ইউ ফর আপডেট, ডি ফর ডিলিট। যে কোনো অ্যাপ্লিকেশানের ক্রুডটাই মেন জিনিস, মোস্ট অফ দ্য কেস। এবার আমরা কিভাবে এই স্ক্যাফোল্ডিং করব? তো স্ক্যাফোল্ডিংয়ের যে বিষয়টা, সেটা আমরা, এটার মানে হলো আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, মুভি কন্ট্রোলার। তো সেটা দেখি কিভাবে ক্রিয়েট করতে পারি। কন্ট্রোলার থেকে অ্যাড থেকে নিউ স্ক্যাফোল্ডেড আইটেম, তার মানে আমি স্ক্যাফোল্ড করতে যাচ্ছি।
এরপরে আমরা এখানে চলে আসব, সেটা হচ্ছে ইনস্টলড এবং কমন এমভিসি পার্ট। তার মধ্যে আমরা দেখতে পাবো এই যে এমভিসি কন্ট্রোলার এমটি, রিড রাইট, এরকম বিভিন্ন কন্ট্রোলার। আমরা এর আগে কাজ করেছিলাম শুধু এমটি কন্ট্রোলার নিয়ে, আর এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা যে কন্ট্রোলার উইথ ভিউ ইউজিং এনটিটি ফ্রেমওয়ার্ক। আমরা এনটিটি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে যাচ্ছি, মেনলি ডাটাবেজের সাথে যেহেতু কানেক্ট করার বিষয় আছে এজন্য। সো এটা সিলেক্ট করব, তারপর অ্যাড দেব। তো আমরা দেখি তাহলে এ পর্যন্ত কি হয়। কন্ট্রোলার, আমরা কন্ট্রোলার অ্যাড করতে চাচ্ছি, রাইট ক্লিক, অ্যাড দিলাম, তারপর নিউ স্ক্যাফোল্ডেড আইটেম ক্লিক করলাম। এখানে অনেক কমন, এখানে যে কমনের মধ্যে সব চলে আসছে বিভিন্ন ধরনের। এপিআই এর ইনফরমেশন আসছে, এপিআই এর জন্য, এমভিসির জন্য এমভিসি আসছে, ঠিক আছে। তারপর রেজরের জন্য ব্লেজর থেকে রেজরের জন্য, রেজর পেজের জন্য রেজর আসছে, রাইট, সব কিছু চলে আসছে। তো আমরা ওটা চাচ্ছি না, কমনের ভিতরে এমভিসি পার্টটা নিতে চাই, তাহলে এমভিসি সিলেক্ট করি, তাহলে ফিল্টার আউট হয়ে গেল, শুধু এমভিসির গুলো চলে আসলো, রাইট। এখন এর মধ্যে আমরা কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এনটিটি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে চাচ্ছি, যে এমন কন্ট্রোলার যে কন্ট্রোলারে ভিউ এবং ইউজ হবে এবং এনটিটি ফ্রেমওয়ার্কও ইউজ হবে। তো সিলেক্ট করলাম। এইটা অ্যাড করলে যেটা করবে, সে অনেকগুলো স্ক্যাফোল্ডিং করা মানে হলো সে অনেকগুলো প্রসেস মানে করে বিভিন্ন প্যাকেজ অ্যাড করতে হলে প্যাকেজ অ্যাড করবে, কিছু ফাইল অ্যাড করতে হলে ফাইল অ্যাড করবে, হ্যাঁ, এইসব কিছু করে। অ্যাড বাটনে ক্লিক করলাম। স্ক্যাফোল্ডিংয়ের জন্য আমরা যেহেতু এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করব, তাই আমাকে বলতেছে এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করতে চাইলে এই কন্ট্রোলারটা যেটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা বেসিক্যালি কোন ফিচার নিয়ে কাজ করবে। যেরকম আমরা মুভি নিয়ে কাজ করতে চাচ্ছি, মুভি কন্ট্রোলারের জন্য মুভি নিয়ে কাজ করতে চাচ্ছি। তো মুভি নিয়ে যদি কাজ করতে চাই, মুভি ক্রিয়েট করা, মুভি আপডেট করা, মুভি ডিলিট করা, তাহলে ওই মুভির জন্য অ্যাসোসিয়েটেড যে ডাটাবেজের এন্টিটি বা ডাটাবেজ টেবিলের ইকুইভ্যালেন্ট ক্লাস বা মডেল, সেটা সিলেক্ট করতে হবে। সো আমরা মডেল ক্লাসে আমরা সিলেক্ট করতেছি। এই যে আমরা যদি এখানে সিলেক্ট করতে যাই, কয়েকটা আসছে কি, এরর ভিউ মডেল, এমভিসি মুভি ডট মডেলস। এই যে এমভিসি, এটা এমভিসি মুভি হচ্ছে আমার প্রজেক্টের নেম, এবং এটার ভিতরে এই মডেলস পাথে, এগুলোকে নেম স্পেস বলে নর্মালি, এই পাথের এই মডেলটাকে সিলেক্ট করবা, নাকি এমভিসি মুভি ডট মডেলসের মুভি ক্লাসকে সিলেক্ট করবা, নাকি প্রোগ্রাম ডট সিএস বা অন্যান্য কিছু। তো আমরা সিলেক্ট করব মুভিটাকে, কারণ এই মুভি হলো আমার ডাটাবেজের মুভি টেবিলের ইকুইভ্যালেন্ট এনটিটি মডেল ক্লাস। সো আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানেও ডিফল্ট চেঞ্জ হয়ে গেল। তার মানে সে নেমিং কনভেনশনটা এমনভাবে করে দিল, যেহেতু মুভি ক্লাস বা এনটিটি নিয়ে বা মডেল নিয়ে কাজ করতেছি, তার মানে এই কন্ট্রোলারটা হলো মুভিকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোলার। সে বাই ডিফল্ট নেমিংও দিয়ে দিল মুভিস কন্ট্রোলার। ওকে, আচ্ছা, তাহলে কন্ট্রোলার হলো, কন্ট্রোলারের সাথে অ্যাসোসিয়েটেড মডেলও হলো। এখন একটা কথা হচ্ছে যে আমরা ডিবি কনটেক্সট কি দিব। ডিবি কনটেক্সট হলো যে আমরা এখানে যদি অ্যাড দিই, তাহলে আমরা পাচ্ছি যে আমরা একটা কনটেক্সট অ্যাড করতে চাচ্ছি। এ কথাটার অর্থ হলো, আমরা কনটেক্সট বলতে বোঝাই যে একটা ডেটাবেজের ইকুইভ্যালেন্ট একটা এন্টিটি ফ্রেমওয়ার্কের রিফ্লেকশন বা স্ন্যাপশট। তো আমরা চাচ্ছি যে এমভিসি মুভি প্রজেক্টের
ডেটা নামে একটা ফোল্ডার হবে, যেই ফোল্ডারের ভিতরে এই এমভিসি মুভি কনটেক্সট নামে ডাটাবেজ কনটেক্সট ক্রিয়েট হবে। এটা থ্রুতে, এই কনটেক্সটের থ্রুতে আমরা কি করব, কমিউনিকেট করব ডাটাবেজের সাথে এনটিটি ফ্রেমওয়ার্কের ভায়া হয়ে। তো অ্যাড করলাম, এখানে আমরা চাইলে কনটেক্সটের নাম চেঞ্জ করতে পারি, অন্য কিছু দিতে পারি, যে না এমভিসি মুভি না, আমি দিলাম মুভি কনটেক্সট। আবার এটাও দিতে পারি যে না মুভি কনটেক্সট না, মুভি অ্যাপ কনটেক্সট হতে পারে, ঠিক আছে। তো আমরা সিমিলার রাখার জন্য আমরা মুভি কনটেক্সট দিয়ে দিচ্ছি, এমভিসি কনটেক্সট দিয়ে দিচ্ছি। আমরা টিউটোরিয়ালে ম্যাচ করে নিই, তাহলে অন্যান্য কোডগুলো সিঙ্ক থাকবে, তারাও এমভিসি মুভি কনটেক্সট রাখছে, আমরা রেখে দিলাম ওটাই। তা আমরা চাইলে আমাদের মতো করে যে কোনো নেম আমরা দিতে পারি। ওকে, অ্যাড করলাম, এবং এটা যে আমার সিকিউর সার্ভারে রিফ্লেক্ট হবে নাকি এসকিউএলআইটে হবে, পোস্টগ্রে এসকিউএল হবে নাকি কসমস ডিবি হবে, তো বাই ডিফল্ট আমরা এসকিউএল সার্ভার বলে দিচ্ছি। এবং ভিউজগুলো কি করবে, জেনারেট ভিউজ। এই কন্ট্রোলারের জন্য যে আমরা কি করেছি, যে অ্যাড এমভিসি কন্ট্রোলার উইথ ভিউজ, ভিউ ক্রিয়েট করবে ইউজিং এনটিটি ফ্রেমওয়ার্ক। তাহলে এনটিটি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আমরা ক্রুড অপারেশন করতে যাচ্ছি, ক্রিয়েটও করবে, ক্রিয়েটের পেজ থাকবে, ক্রিয়েট অ্যাকশন থাকবে, কন্ট্রোলারের মধ্যে ক্রিয়েট অ্যাকশন থাকবে, ক্রিয়েটের জন্য ভিউ পেজ থাকবে এবং ডাটাবেজ অপারেশন করবে। তারপরে ক্রুড মানে আর ফর রিড, মানে ডাটাবেজ থেকে রিড করে নিয়ে আসবে, এটার জন্য একটা কন্ট্রোলার অ্যাকশন থাকবে। ভিউয়ে ওটা রিড করে নিয়ে আসার পর ডিসপ্লে করবে, তার জন্য একটা ভিউ থাকবে, ঠিক আছে। তো এরকম আমরা বলতে যাচ্ছি যে আমরা এই স্ক্যাফোল্ডিং টুলের মাধ্যমে ভিউও জেনারেট করতে যাচ্ছি, ভিউও জেনারেট করবে। ইউজ এ লেআউট পেজ, হ্যাঁ লেআউট পেজও ইউজ করবে, বাই ডিফল্ট যেটা আছে ওই লেআউট পেজ ইউজ করবে। তো আমরা সব সিলেক্ট অ্যাজ ইট ইজ রেখে অ্যাড বাটনে ক্লিক করলাম। এই যে এখন স্ক্যাফোল্ডিং হচ্ছে, প্রয়োজনীয় নুগেট প্যাকেজগুলো ইনস্টল করতেছে, যেরকম এখানে বলতেছে এখন কোড জেনারেশন ওই টুলটা ইনস্টল করলো, এখন এনটিটি ফ্রেমওয়ার্ক টুলস ইনস্টল করতেছে। স্ক্যাফোল্ডিং মানে সব প্রসেসগুলো একসাথে হবে, প্রয়োজনীয় প্যাকেজগুলো ইনস্টল করবে, ডিপেন্ডেন্সিগুলো রিসলভ করবে, এখন আপডেট করতেছে, এরপর প্রজেক্টটা বিল্ড করবে, ঠিক আছে। এরপর প্রয়োজনীয় ফাইলগুলো অ্যাড করবে। সো এই কাজটা ফুল প্যাকেজ বা প্রসেসটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এই যে উপরে লেখা আছে স্ক্যাফোল্ডিং। স্টিল নাও প্রসেস চলতেছে, আমরা ওয়েট করি, প্রসেস চলতে থাক। আমাদের এখানে দেখব অনেকগুলো ফাইল চেঞ্জ হয়ে গেছে, হবে আমাদের স্ক্যাফোল্ডিংটা শেষ হলে। আচ্ছা, স্ক্যাফোল্ডিং চলতে চলতে আমরা আরেকটা কাজ করে আসতে পারি, সেটা হলো যে এখানে দেখে নিই, বলছে যে ইফ ইউ গেট অ্যান এরর মেসেজ সিলেক্ট অ্যাড এ সেকেন্ড টাইম টু ট্রাই ইট এগেন। আচ্ছা, যদি এই স্ক্যাফোল্ডিং করার সময় কোনো কারণে এরর খেয়ে যায়, কারণ আমরা দেখতেছি একটা টাইম নেই, যথেষ্ট টাইম নেই, ঠিক আছে, জেনারেট করে, যেটা এই যে জেনারেট করতেছে, কোড জেনারেট করতেছে, আমার কন্ট্রোলারের কোড জেনারেট করতেছে, ভিউয়ের কোড জেনারেট করতেছে, রাইট, এবং বিভিন্ন যে ডিপেন্ডেন্সি ইনজেকশান আছে ওগুলো রেডি করতেছে, এক্সিস্টিং কোড ফাইল program.cs ফাইলে এখানে আপডেট করতেছে, রাইট, এসব কিছু এখন করতেছে। যেহেতু এখন এই প্রসেস করতেছে একটা লম্বা সময় লাগে, এর মধ্যে কোনো কারণে ফেলও করতে পারে। ইন দ্যাট কেস এখানে বলতেছে যেন আমরা কি করি, আপডেট করি, মানে আমরা রিট্রাই করি, যদি ফেল করে তাহলে আবার যেন এটাকে অ্যাড বাটনে ক্লিক করে রিঅ্যাড করি যদি ফেল করে। স্ক্যাফোল্ডিংয়ের শেষে আমরা দেখব যে আমাদের কোন কোন ফাইলগুলো আমাদের ক্রিয়েট হলো
কোন কোন প্যাকেজ অ্যাড হলো। তো এটা কোথায় থেকে দেখব? দুইটি জায়গা থেকে দেখা যায়। আমরা দেখি এখানে ডিপেন্ডেন্সিসগুলোর মধ্যে প্যাকেজেস, কোন কোন প্যাকেজ অ্যাড হয়েছে, যেরকম এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর, এসকিউএল সার্ভার, আবার এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর টুলস, এগুলো এটা হচ্ছে ভার্সন নাম্বার। ওকে, আর এটা হচ্ছে ওয়েব ডট কোড জেনারেশন ডিজাইন। আবার এখানে ডাবল ক্লিক করে আমরা যদি ওপেন করি, এখানেও দেখতে পাবো যে আমরা যে প্যাকেজ রেফারেন্সগুলো অ্যাড হয়েছে, যে ইনক্লুড হয়েছে, সেটাও এখানে বলা হয়ে থাকে এবং ভার্সন নাম্বারটা পাশে দেওয়া থাকে। ওকে, এগুলোকে বলা হয় নুগেট প্যাকেজ। হ্যাঁ, আবার আরেকটা জায়গা থেকে আমরা দেখতে পাবো যে এগুলো আমার কতগুলো ইনস্টলড আছে। তো আমি এখানে যদি ক্লিক করি, রাইট ক্লিক করি, আমরা দেখি যদি যে ম্যানেজ নুগেট প্যাকেজ, এখানে যদি যাই, সেখানেও আমরা যেটা পাবো, আমার ওপেন হচ্ছে আমার নুগেট প্যাকেজটা নুগেট ডট অর্গানাইজেশন, ওখান থেকে হ্যান্ডেল হচ্ছে, যার কারণে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কি বলতেছে, ইনস্টলড, আমার ইনস্টল আছে এইটা, এইটা, এইটা। তো এগুলো আমার ইনস্টলড আছে। আর কিছু জিনিস আমি চাইলে আপডেট, কোন কোন জিনিস আপডেট করা যায়, আপডেট দেওয়া যায়, সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। চাইলে আমরা আপডেট দিতে পারি। আবার এখানে সার্চ করে ব্রাউজ করে প্রয়োজনীয় প্যাকেজ ইনস্টল করতে পারি। ওকে, তো আমাদের স্ক্যাপফোল্ডিং বাই ডিফল্ট আমাদের সার্চ করা লাগেনি, সার্চ করে করে খুঁজে ইনস্টল করা লাগেনি। স্ক্যাপফোল্ডিং তার প্রয়োজনীয় প্যাকেজগুলো অটোমেটিক্যালি ইনস্টল করে ফেলেছি। এরপরে আমরা দেখি যে কোন কোন ফাইল আমরা ক্রিয়েট করেছি, রাইট, স্ক্যাপফোল্ডিংয়ের জন্য ক্রিয়েট হয়েছে। এক নাম্বার হচ্ছে কন্ট্রোলারের ভিতরে মুভিজ কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে। এই ফাইলে দেখা যাচ্ছে আমার বিভিন্ন অ্যাকশন, প্রয়োজনীয় অ্যাকশন ক্রিয়েট হয়ে গেছে। আমার মুভি লিস্ট দেখার জন্য একটা মুভি লিস্ট ইন্ডেক্স, তারপর ডিটেলস একটা অ্যাকশন ক্রিয়েট হয়েছে, যেটা আমি একটা মুভির আইডি দিলে, কোয়েরি প্যারামে মুভি আইডি দিলে অটোমেটিক্যালি আমার মুভি ডিটেলস পেজ দেখাবে। আবার ক্রিয়েট একটা আছে, যে আমি ক্রিয়েটে ক্লিক করলে আমার অটোমেটিক্যালি আমার একটা মুভি ক্রিয়েট হবে, একটা ফর্ম ওপেন হবে, ফর্মে ভ্যালুগুলো সেট করে দিলে সে মুভি ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, এরপরে আমার আছে হচ্ছে যে এডিট আছে, যদি আমি কোনো এডিট বাটনে ক্লিক করি, তার মানে কোনো মুভিকে এডিট করতে চাইলে এডিট করতে পারবো। আবার আছে কি ডিলেট, ডিলেট বাটনে ক্লিক করে আমরা ডিলেট করতে পারি। এইটা হচ্ছে আমার কন্ট্রোলার। এরপরে আমার আরেকটা কি হয়েছে, এই মডেল যে ডাটাবেজের সাথে অ্যাসোসিয়েট করবে, সেটা আমরা ওই যে অ্যাড করলাম না কনটেক্সট, মনে পড়ে, এই যে এখানে বলে দিয়েছিলাম ডিবি কনটেক্সট, এটাই সেটা হচ্ছে এই যে ডেটা ফোল্ডারের ভিতরে, ওই কথাটি বলা হচ্ছে যে ডেটা ফোল্ডারের ভিতরে আমার আর একটা ফাইল অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এটা কনটেক্সট। এটা কি ডিবি কনটেক্সট, এটা অনেকটা রেপ্লিকা অফ ডাটাবেস বলা যায় একরকম, যে ডাটাবেসের একটা রেপ্লিকা, হ্যাঁ, বা স্কিমা, যেটা আমার কোড লেভেলে আমি দেখতে পাচ্ছি। এখন বলা হচ্ছে এটা ডিপি সেট মুভি, তার মানে মুভি একটা ডাটাবেস সেট, যেটা লাইক এ টেবিল, ডাটাবেস যেটা টেবিল। আচ্ছা, আর কি ফাইল অ্যাড করা হয়েছে স্ক্যাপফোল্ডিংয়ের থেকে, সেটা হচ্ছে যে আমার ভিউগুলো অ্যাড হয়েছে। ভিউয়ে যদি যাই, তার মানে আমার কন্ট্রোলারে করসপন্ডিং ভিউ, তাহলে হোম মুভিজ কন্ট্রোলার, সো ভিউয়ে যাই, ভিউয়ে গেলে মুভিজ ফোল্ডারের ভিতরে আমি পেয়ে যাব এই যে ভিউজ, ক্রিয়েট, হ্যাঁ, তারপর ডিলেট, ডিটেলস, এডিট, হ্যাঁ, ইন্ডেক্স, এরকম বিভিন্ন আমার ভিউজ আছে। এরপর আমরা যদি দেখি কি কি প্রজেক্ট, মানে কি ফাইল আপডেট হয়েছে, সে আপডেট ফাইলগুলো হলো আমরা এমভিসি মুভিজ সিএস প্রজেক্ট, আমি অলরেডি দেখাইছি, যেটা যে প্রজেক্ট ডাবল ক্লিক করলে এই যে যেটা আসছে সিএস প্রজেক্ট, এটা মডিফাই হয়েছে। আর কি মডিফাই হয়েছে,
program.cs ফাইল। program.cs ফাইল কেন মডিফাই হয়েছে, কি চেঞ্জ হয়েছে? এখানে যেটা চেঞ্জ হয়েছে, এই যে এই জায়গায় এই পার্টটা অ্যাড হয়েছে। এই পার্টটার কাজ কি? এই পার্টটা বলে যে আমার এখানে যে ডিবি কনটেক্সটটা অ্যাড করলাম, এন্টিটি ফ্রেমওয়ার্কের সাথে কাজ করবে এবং ডাটাবেজের সাথে কমিউনিকেট করবে, এই কনটেক্সটটাকে পয়েন্ট করাও আমার একটা সিকিউএল ডাটাবেজ, যেই সিকিউএল ডাটাবেজটি একটা এমভিসি মুভি কানেক্ট কনটেক্সট নামে যে কানেকশন স্ট্রিং, ডাটাবেজের কানেকশন স্ট্রিং রয়েছে তার সাথে। আচ্ছা, আর একটু ক্লিয়ার করি, এই কানেকশন স্ট্রিং কোথায় থাকে? সেটা হচ্ছে অ্যাপ সেটিংস ডট জেসন। স্ক্যাপফোল্ডিং এর সময় আমার এই জিনিসটাও অ্যাড হয়েছে। সেটা কি? যে এই সার্ভার, এটা একটা লোকাল সার্ভার, এই লোকাল সার্ভারে এই নামে একটি ডাটাবেজ আছে, যেই ডাটাবেজের সাথে আমি কমিউনিকেট করতে চাচ্ছি। এখন বলে দেওয়া হচ্ছে যে এই কানেকশন স্ট্রিংয়ে যে ডাটাবেজটি রয়েছে, এই সার্ভারের এই নেমের ডাটাবেজ, ওই ডাটাবেজকে তুমি ইউজ করো অ্যাজ এ সিকিউর সার্ভার এবং এমভিসি মুভি কনটেক্সটের সাথে স্কিমা ম্যাপিং করবা। এক কথায় এমভিসি মুভি কনটেক্সট যখনই কাজ করবে যেন ওই ডাটাবেজের সাথে কমিউনিকেট করে, কানেকশন স্টেবিলাইজ করে। এই যে কানেকশন তৈরি করার কাজটা এখানে করা হয়েছে। ওকে, এবং লাস্ট অ্যাপ সেটিংস ডট জেসন আমি অলরেডি বলে দিয়েছি। অ্যাপ সেটিং ডট জেসনে যেটা করে সেটা কনফিগ রেখে দেওয়া হয় ডাটাবেজের। আচ্ছা, এবার আমরা যদি অ্যাপটিকে রান দিই তাহলে কি পাবো? আমার কানেকশন স্ট্রিং বা ডাটাবেজের কানেকশন স্ট্রিং সেট করা হলেও আমার ডাটাবেজ ক্রিয়েট হয়নি। ডাটাবেজ ক্রিয়েট হয় নাই। এই কারণে আমরা যদি বিল্ড দিয়ে রান দিই, বিল্ড দিলাম, তাহলে রান দিলে কি হয় দেখি। নর্মালি ডাটাবেজ অ্যাক্সেস করতে যাবে, অ্যাক্সেস করতে পারবে না বা খুঁজে পাবে না, তখন ফেল করবে। তাহলে আমরা রান করলাম, বিল্ড হয়ে গেল, রান করছি। আমরা মুভিজ কন্ট্রোলারকে অ্যাক্সেস করব। কেন মুভিজ কন্ট্রোলারকে অ্যাক্সেস করব? কারণ আমরা মুভিজ কন্ট্রোলার শুধুমাত্র এই মুহূর্তে ডাটাবেজ নিয়ে কাজ করছে, তাই অন্য কন্ট্রোলারগুলো নিয়ে যদি হিট করি তাহলে ইট ইজ ওয়ার্কিং থাকবে। এখানে আমরা যদি মুভিজ কন্ট্রোলারে হিট করি তাহলে বাই ডিফল্ট সে ইন্ডেক্সে যাবে, ইন্ডেক্সে যেয়ে সে মুভি গেট করার চেষ্টা করবে এজ এ লিস্ট, এবং গেট করতে যে কিছুই পাবে না, কারণ ডাটাবেজ তো ওপেনই করতে পারছে না। এই কারণে একটা এক্সেপশন খাবে। তাহলে আমি সিলেক্ট করলাম, মুভিজ দিলাম, কন্ট্রোলারের নেম, সে চলে গেল। তাহলে আমরা আমাদের এখন কি করতে হবে? ডাটাবেজের কানেকশন স্টেবিলাইজ করতে হবে। ওকে, এখন আমরা মাইগ্রেশনটা চালাবো। মাইগ্রেশন যদি চালাতে যাই তাহলে কি করতে হবে সেটা বলা হচ্ছে যে নুগেট প্যাকেজ ম্যানেজারের টুলস মেনুর ভিতরে নুগেট প্যাকেজ ম্যানেজার সিলেক্ট করো এবং তার মধ্যে প্যাকেজ ম্যানেজার কনসোলটাকে সিলেক্ট করো। তো যাই, আমরা এখানে গেলাম, টুলসের ভিতরে গেলাম, নুগেট প্যাকেজ ম্যানেজারের ভিতরে গেলাম, তারপর প্যাকেজ ম্যানেজার কনসোলে হিট করলাম। তাহলে একটা কনসোল ওপেন হচ্ছে, দেখলাম হ্যাঁ কনসোল চলে এসেছে। এবং এই কনসোলটা যখন আমি এক্সিকিউট করব, কোন প্রজেক্টে এক্সিকিউট করব, এখানে ওটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করা যায়। যেহেতু আমাদের প্রজেক্টে এখন সিঙ্গেল একটাই প্রজেক্ট, সে কারণে বাই ডিফল্ট সেটাকেই পয়েন্ট করে আছে। আমরা কি করতে চাচ্ছি? ডাটাবেজ ক্রিয়েট করতে চাচ্ছি। কেন? আমাদের এই মুহূর্তে ডাটাবেজ নেই। তাহলে ডাটাবেজ কিভাবে ক্রিয়েট করা হয়? আমরা এখানে ডাটাবেজ ক্রিয়েট করার জন্য এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করছি। সে মাইগ্রেশন রান করে
ডাটাবেজ ক্রিয়েট করবে। সেটা কিভাবে করে দেখি, যদি সে বলছে অ্যাড মাইগ্রেশন ইনিশিয়াল ক্রিয়েট, এই কমান্ডটা লিখো। এর মানে কি? কমান্ডের মানে, আচ্ছা এর মানে হলো যে একটা ফাইল জেনারেট করো যেটা হবে মাইগ্রেশন ফোল্ডারের ভিতরে ফাইল, সিএস ফাইল, যেই ফাইলের প্রিফিক্স হিসাবে টাইম স্ট্যাম্পটা থাকবে এবং এন্ডিংটা হবে এমন একটা আর্গুমেন্ট বা মাইগ্রেশন নেম যেটা আমরা এখানে ইউজ করেছিলাম, হুবহু সেম। তো এই মাইগ্রেশন নেমটা কেন দেওয়া হয়? আচ্ছা, আমরা যখন একটা বড় ডাটাবেস নিয়ে কাজ করি, অনেক দেখা যাচ্ছে টেবিল অ্যাড করা হয়, 10টা 15টা 20টা 100টা টেবিল অ্যাড করা হচ্ছে। তার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রপার্টি আপডেট করা, ডিলিট করা, হ্যাঁ, মডিফাই করা, টাইপ চেঞ্জ করা, এই বিভিন্ন কিছু। তো যখন যেই মাইগ্রেশন চালানো হবে তখন এমন একটা নাম দেয়া যাতে নাম দেখেই বোঝা যায় যে আচ্ছা এই উদ্দেশ্যে মাইগ্রেশনটা রান করা হয়েছিল। এটাই একটা মিনিংফুল সেন্টেন্স এখানে দেয়া। তো আমরা যেহেতু এটা ফার্স্ট টাইম মাইগ্রেশন চালাচ্ছি যাতে ডাটাবেজ ক্রিয়েট হয়, সো আমরা এটা ইনিশিয়াল দিতে পারি, ইনিশিয়াল ক্রিয়েট বা ইনিশিয়াল ক্রিয়েট ডাটাবেস। তো লিখি অ্যাড মাইগ্রেশন, এটা হচ্ছে কমান্ড স্টেটমেন্ট, আর এটা আমার হচ্ছে সেই মেসেজ যে ইনিশিয়াল ক্রিয়েট। হিট করলাম, সো আমার এখানে প্রজেক্টটা বিল্ড হলো, স্টার্ট হলো, সাকসেস হওয়ার পরে সে একটা আমার ভ্যালিডেশন এরর দিচ্ছে এবং সে ফাইনালি এক্সিকিউশন শেষ করলো এবং সেকেন্ড পিএম এটা আসছে, তার মানে সেকেন্ড এক্সিকিউশনের জন্য আবার রেডি। এখন আমার এক্সিকিউশন ডান, বাট উইথ এ ওয়ার্নিং নিয়ে পরে কথা বলছি, এটুকু ওয়ার্নিং। আর এটা টু আনডু দিস অ্যাকশন, মানে আমরা যে এই অ্যাড মাইগ্রেশন করলাম এই অ্যাকশনটাকে যদি আনডু করতে চাই তাহলে রিমুভ মাইগ্রেশন দিতে হবে। তো আমরা রিমুভ করছি না, আমরা তো ডাটাবেস ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে দেখি এইটা যে আমরা রান করলাম কমান্ড, এর ফলে কি হলো, মাইগ্রেশন ফোল্ডার একটা ক্রিয়েট হয়েছে, এই যে মাইগ্রেশন ফোল্ডার, তার ভিতরে আমার একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়েছে। এই ফাইলের প্রিফিক্স হচ্ছে টাইম স্ট্যাম্প, তাহলে কি ইয়ার, মান্থ, ডেট, আওয়ার, মিনিট, সেকেন্ড, টাইম স্ট্যাম্প, অ্যান্ড এটা হচ্ছে সেই মাইগ্রেশন নেম, রাইট, যাতে বোঝা যায় দেখে কত তারিখে এই মাইগ্রেশনটা রান হয়েছিল এবং কি পারপাসে রান হয়েছিল। এবার আমরা ওই ফাইলটা ওপেন করি। ফাইল ওপেন করলে আমরা দেখতে পাবো দুইটা জিনিস, একটা আপ অ্যান্ড অ্যানাদার ইজ ডাউন। দুইটা মেথড আছে, একটা আপ অ্যান্ড ডাউন। আপ মানে হলো আমি যখন ডাটাবেজ আপডেট করব তখন এই আপ এক্সিকিউশনটা রান হবে এবং মাইগ্রেশনটা কি হবে, রান হওয়ার ফলে ডাটাবেজ ক্রিয়েট করবে, মুভি ডাটাবেসটা টেবিলটা ক্রিয়েট করবে, টেবিল উইথ দেস প্রপার্টি, আইডি, টাইটেল, হ্যাঁ, এগুলো বিভিন্ন প্রপার্টি নিয়ে টেবিল ক্রিয়েট করবে। প্রাইমারি কি হবে সেটাও বলে দিয়েছে, আইডিটা ডিফল্ট প্রাইমারি কি হবে, প্রপার্টিগুলো টাইপ কি হবে, এনভার্কার হবে, ডেট টাইম হবে, ডেসিমেল হবে, কত পর্যন্ত নিবে সেটাও বলে দেওয়া হয়েছে। আর যদি এই মাইগ্রেশনটাকে আনডু করা হয় সেক্ষেত্রে ড্রপ টেবিল ইউজ হবে। তাই আপ অ্যান্ড ডাউন দুইটা মেথডই এখানে ডিক্লেয়ার করা থাকে। তারপরে যাই টিউটোরিয়াল কি বলে। আচ্ছা, এই ওয়ার্নিংটা কেন, এই ওয়ার্নিংটা পড়লেই বোঝা যাবে যে কেন ওয়ার্নিংটা দেয়া হয়েছে। সে বলতেছে যে এই প্রাইসে, আচ্ছা ওয়ার্নিংটা আগে দেখি তারপরে বলি। আমাদের এই টেবিলের ভিতরে, মুভি টেবিলের ভিতরে প্রাইস যেটা এন্টিটি আছে, এখানে আমরা কোনো ধরনের প্রিসিশন বলে দেইনি যে কত ডিজিট পর্যন্ত নিবে।
তাই বলতেছে যে স্পেসিফাই করে দাও এর প্রিসিশন এবং স্কেল। আদারওয়াইজ দেখা যাচ্ছে সে তার মতো করে ট্র্যাঙ্কেট করে ফেলবে, ডাটাবেজে যা আছে সে অনুযায়ী সে গেট করবে। ওকে, তার মতো একটা নিয়ে নিবে, তখন তুমি হারাতে পারো কিছু। সেই হিসাবে তুমি আগেই ডিক্লেয়ার করে দাও কত ডেসিমেলের পরে কত ঘর পর্যন্ত নিতে চাও না নিতে চাও সেটা। এখানে যেরকম বাই ডিফল্ট সে 18,2 ঠিক আছে বলে দিয়েছে। ওকে, আমাদের যখন মাইগ্রেশন ফাইল অ্যাড মাইগ্রেশন করার ফলে মাইগ্রেশন ফাইলটা জেনারেট হলো, আর যখন আপডেট ডাটাবেজ বলবো তখন যেটা করবে সেটা এন্টিটি ফ্রেমওয়ার্ক তখন এই যে স্ক্রিপ্টগুলো সেই স্ক্রিপ্টগুলো ডাটাবেজ এক্সিকিউট করবে, ডাটাবেজে এক্সিকিউট করবে। তার মানে এই মাইগ্রেশন ফাইলগুলোকে এক্সিকিউট করবে, এন্টিটি ফ্রেমওয়ার্ক ডাটাবেজে পাঠাবে যে তুমি এটা এগুলো এক্সিকিউট করে, এবং ডাটাবেজে এগুলো এক্সিকিউট হবে। তাহলে আমরা সেই কাজটা করি, কমান্ডটা লিখি, সেটা কি আপডেট ডাটাবেজ, দিলাম এন্টার, বিল্ড স্টার্টেড, সাকসিডেড, এবং ওয়ার্নিংটা দেখালো, এবং প্রসেস হচ্ছে এই যে ডাটাবেজ ক্রিয়েট হচ্ছে এবং ডান, সাকসেসফুলি ডান। এই কমান্ডগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে এগুলো হচ্ছে এক্সিকিউশনের কমান্ড। ওকে, এখন আমরা যদি চাই ডাটাবেজটা কোথায় ক্রিয়েট হয়েছে দেখে আসি, তাহলে আমরা যে গেলে পাবো এখানে কানেক্টেড সার্ভিস, এই যে এখানে লোকাল একটা ডাটাবেজ, এবং আমি যদি এখানে হিট করি, ডাবল ক্লিক করলাম, এই যে এসকিউএল সার্ভার, অবজেক্ট এক্সপ্লোরার, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট ডাটাবেজ, সেটা হচ্ছে এই যে এমবিসি মুভি কনটেক্সট ডাটাবেজ। ঠিক আছে, এমবিসি মুভি কনটেক্সট ডাটাবেজ, এইটা ওই যে আমরা যদি দেখি লাস্টে 88A, তো কানেকশন স্ট্রিং এর সাথে ম্যাচ করে কিনা, 88A, তার মানে এটা আমাদের ডাটাবেজ। ওকে, এবং আমরা যদি এখানে যাই তাহলে আরেকটা জিনিস পাবো, এই ডাটাবেজের টেবিলগুলো কি কি আছে। আমার যেহেতু একটা টেবিল ক্রিয়েট করেছি, সো আমার একটা টেবিল থাকা উচিত, সেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মুভিস টেবিল। ওকে, মুভি টেবিল ক্রিয়েট হয়ে গেছে। মুভি টেবিলের ভিতরে কলাম কি কি আছে সেটা যদি হিট করি তাহলে আমরা দেখতে পাবো, নর্মালি আমরা যে কয়টা কলাম এখানে অ্যাড করেছিলাম সেগুলো দেখতে পাওয়া উচিত, রাইট। এই যে আইডি, স্টিল না ওপেনিং হচ্ছে, যেহেতু ওপেন হতে টাইম নিচ্ছে আমরা এটা পরে দেখব। আর আরেকটা জিনিস এই জায়গায় হচ্ছে ইএফ মাইগ্রেশন হিস্ট্রি, এন্টিটি ফ্রেমওয়ার্ক মাইগ্রেশন হিস্ট্রি, এটা একটা টেবিল, যেই টেবিলে আমরা যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো, ভিউ ডাটাতে গেলে আমার ডেটা ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আমার ফাইল, এখানে যদি যাই তাহলে এই যে মাইগ্রেশন আইডিটা আমার ওই যে আমার ফাইল নেম এবং সেটার সাথে প্রোডাক্ট ভার্সন চলে আসছে। তো পয়েন্ট হলো যে আমার যেই মাইগ্রেশনগুলো এক্সিকিউট হয়ে যাবে এটাকে বলা হয় মাইগ্রেশন আইডি। পরবর্তীতে যখন আবার আপডেট মাইগ্রেশন করব তখন সে চেক করে যে এই এন্টিটি ফ্রেমওয়ার্কের মাইগ্রেশন হিস্ট্রিতে লাস্ট কোনটা এক্সিকিউট হয়েছে, তারপর থেকে এক্সিকিউট করে। ওকে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেস্ট দ্য অ্যাপ। আমরা এবার অ্যাপটা রান করব। যেহেতু এখন ডাটাবেজ আছে, ক্রিয়েট হয়ে গেছে ডাটাবেজ, সো অ্যাপ রান করতে সমস্যা নেই। মুভি অ্যাপ, ক্লিন রিবিল্ডটি ক্লিন করলাম, রিবিল্ড দিলাম,
এবং আমরা এবার রান দেই। এবং আমরা এখানে ওইটা সিলেক্ট করি মুভিজ। মুভিজ ইন্ডেক্স হিট করলাম। ইয়েস, এই যে আমাদের চলে আসছে। তার মানে এটা হচ্ছে মুভিজ কন্ট্রোলারের ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স পেজে আমরা এখান থেকে আমরা তার মানে এখন আমরা স্ক্যাফোল্ডিংয়ের কারণে যেই মুভিজ কন্ট্রোলারের অ্যাকশন এবং ভিউজগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলোর থ্রুতেই আমরা বাই ডিফল্ট এক্সিস্টিং যে কোড করা আছে, ভিউ করা আছে, ওটার থ্রুতেই আমরা ক্রুড অপারেশনটা করে দেখি এবং এটা যে কনটেক্সট দিয়ে যায় সেটা আমরা দেখি। তো এখানে ক্রিয়েট করতেছি, এই যে সুন্দর ফর্ম ওপেন হয়ে গেল, ক্রিয়েট করতেছি। তাহলে দেখি ABC মুভি রিলিজ কত তারিখ, আচ্ছা রিলিজ ডেট দিলাম না কিছু দিলাম, ক্রিয়েট করি। ভ্যালিডেশন আছে, বলছে রিলিজ ডেট ফিল্ড ইজ রিকোয়ার্ড, প্রাইস ফিল্ড ইজ রিকোয়ার্ড। কেন রিকোয়ার্ড? আমরা যদি মুভিজে যাই, এই রিলিজ ফিল্ড রিকোয়ার্ড, প্রাইসও রিকোয়ার্ড, এটা না লেবল। এখানে ডেটটা দিয়ে দিলাম, রিলিজ ডেট। প্রাইস আমরা একটা রাফলি ধরে নিচ্ছি 880 অ্যান্ড ক্রিয়েট করি, ক্রিয়েট হয়ে গেল। এবং ইন্ডেক্স এবার লিস্ট যখন গেট করতে তখন আমাকে সবগুলো ডেটা লিস্ট আকারে দিচ্ছে। এডিট করতে চাইলে এটাই আবার এডিট মোডে ওপেন হবে এবং মুভি লিস্ট যদি এখানে চেঞ্জ করেছি এডিটেড, তাহলে সেভ দিলে আবার কাজ করতেছে। ডিটেলস যদি গেট করতে চাই শুধু ডিটেলস দেখতে পাই, আবার ব্যাক টু লিস্ট। ডিলিট করতে চাইলে এটা হারাই যাবে, ডিলিট করে যদি ডাটাবেস থেকে এখানে কনফার্মেশন নিচ্ছে তুমি কি আসলে ডিলিট করতে চাও, যদি চাও তাহলে ডিলিট করো, আদারওয়াইজ ব্যাক টু লিস্ট। আমি ডিলিট করে দিলাম। এখন ইন্ডেক্সে আসি, নাই। পয়েন্টটা ক্লিয়ার? তার মানে আমি ক্রুড অপারেশন আমি করতে পাচ্ছি। এবার আমরা যাই, সেটা হলো এখানে যে জেনারেটেড ডাটাবেজ কনটেক্সট ক্লাস অ্যান্ড রেজিস্ট্রেশন। ডাটাবেজ কনটেক্সট ক্লাসটা ডিপি কনটেক্সট ক্লাস আমরা যে জেনারেট হয়েছে সেটা মেনলি ডিপি কনটেক্সট থেকে ইনহেরিট করা। হ্যাঁ, আর এখানে যদি আমরা যাই আমাদের ডাটার ভিতরে কনটেক্সট, ডিপি কনটেক্সট থেকে এটা ইনহেরিট করা এবং এইটাকে বলা হচ্ছে করসপন্ডিং মুভি টেবিল। ওকে, আচ্ছা এরপরে যাই, এটা হলো মেনলি আমার মুভি কনটেক্সট ক্রিয়েশনটা, যেটা ডিবি সেট মুভি দিয়ে রাখা হয়। আর আরেকটা হলো ডিপেন্ডেন্সি ইনজেকশন, এর মাধ্যমে আমরা program.cs ফাইলে ডিপি কনটেক্সটটাকে অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন কেন বলা হচ্ছে বা বলা হয় এটা একটু বোঝা দরকার। সেটা হলো যে ডিপেন্ডেন্সি ইনজেকশন হলো আমার কোনো কন্ট্রোলার অথবা কোনো সার্ভিসে অন্য কোনো ক্লাস বা ক্লাসের ইনস্ট্যান্স যখন প্রয়োজন হবে তখন আমরা কনস্ট্রাক্টরের ভিতরে যদি ওই ক্লাসের নেমটা দিয়ে দিই, অটোমেটিক্যালি এটার একটা অবজেক্ট বা ইনস্ট্যান্স আমরা পেয়ে যাই। এখন প্রশ্ন হলো কিভাবে পাই? যদি আমরা ওই প্রজেক্টে ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করি তাহলে ডিপেন্ডেন্সি ইনজেকশন কি করে? ডিপেন্ডেন্সি ইনজেকশন যেটা কাজ করে সেটা হচ্ছে লাইকে আমার একটা লিস্ট
যখনই আমি ইনজেক্ট করতেছি তখন সে বলছে যে এমভিসি মুভি কনটেক্সট নাম দিয়ে রেজিস্টার করে ফেলে, একটা রেজিস্ট্রি খাতায় রেজিস্টার করে রাখো যে এই অবজেক্ট যখনই কেউ আমার কাছে চাইতে আসবে তখন তাকে সিকিউএলের এই কানেকশান স্ট্রিংয়ের যে ডাটাবেজ তাকে পয়েন্ট করে দিবা, সেই অবজেক্টটা দিবা। এখন পরবর্তীতে যখনই এই এমভিসি মুভি কনটেক্সটটা কেউ চাইবে, কোনো জায়গা থেকে ইউজ করতে চাইবে, যেরকম আমরা এই মুভিজ কন্ট্রোলার থেকে এই কনটেক্সটটাকে ইউজ করতেছি, এই কন্ট্রোলার কনস্ট্রাক্টর যখন এইটাকে ইউজ করতেছি তার মানে ইন্টারনালি ডিআই বা ডিপেন্ডেন্সি ইনজেকশনকে আমি বলছি যে এই নামে কোনো কিছু কি তোমার কাছে রেজিস্টার করা আছে? বলছে হ্যাঁ আছে, তাহলে ওই ইনস্ট্যান্সটা আমাকে দাও, এবং সে ওই ইনস্ট্যান্সটা পেয়ে যাবে এই কনটেক্সটে এবং সেটা এখানে অ্যাসাইন হবে। তার মানে ডিআই কি বা ডিপেন্ডেন্সি ইনজেকশন কি? ডিপেন্ডেন্সি ইনজেকশন লাইক এ ম্যাপার বা লাইক এ রেজিস্ট্রি খাতা, যেই খাতাতে রেজিস্ট্রি করা থাকে যে এই নামে যখন কোনো একটি অবজেক্ট কোনো কনস্ট্রাক্টর থেকে চাইবে তখনই আমি করসপন্ডিং যেই অবজেক্টটা পাওয়া দরকার তাকে আমি প্রোভাইড করব। তো এই ডিপেন্ডেন্সি ইনজেকশন আবার বিভিন্নভাবে এই প্রোভাইড করার প্রসেসটা আবার বিভিন্ন রকম, বলা হয় সিঙ্গেলটন, স্কোপড, হ্যাঁ, ট্রানজিয়েন্ট। কেন এগুলো এক একটা ভ্যারিয়েশন। যেরকম আমার ওই ডিপেন্ডেন্সি ইনজেকশন একটা অবজেক্ট ক্রিয়েট করেছে, আজীবন যতজন চাইবে ততজনকেই সেম অবজেক্ট দিবে, এটাকে বলা হয় সিঙ্গেলটন। ঠিক আছে, এটা কিভাবে লেখা হয় আমরা এখন আমি জাস্ট দেখাই দিই যে বিল্ডার ডট সার্ভিস, আমরা ফিউচারে দেখবো এটা অ্যাড স্কোপড এভাবে লেখা হয়। ঠিক আছে, যদি ট্রানজিয়েন্ট হয় তাহলে অ্যাড ট্রানজিয়েন্ট। ওকে, এটা যদি চাই যে না সিঙ্গেলটন, অ্যাড সিঙ্গেলটন। ওকে, সো এভাবে ডিপেন্ডেন্সি ইনজেকশনের রেজিস্টার করা হয়ে থাকে। আর অবজেক্টটা পাই কখন? যখন কোনো একটি কনস্ট্রাক্টর আমাদের ক্ষেত্রে কন্ট্রোলার কোনো একটি কন্ট্রোলার কনস্ট্রাক্টর, যে কোনো কনস্ট্রাক্টর যখনই প্রয়োজন ফিল করবে তখনই ডিআই তাকে প্রোভাইড করবে করসপন্ডিংলি। এটা হচ্ছে ডিআই। তো এ কথাই বলতেছে যে প্রোগ্রাম ডট সিএস ফাইলে এই অ্যাড ডিবি কনটেক্সটকে ডিপেন্ডেন্সি ইনজেকশনের থ্রুতে রেজিস্টার করা হয়েছে টু পয়েন্ট টু দিস সিকুয়েল কানেকশন। আচ্ছা, ডাটাবেজ কানেকশন স্ট্রিং আমরা অলরেডি দেখেছি যে ডাটাবেজ কানেকশন স্ট্রিংটা রাখা হয় কোথায়? প্রোগ্রাম ডট সিএস ফাইলে, প্রোগ্রাম ডট সিএস ফাইলে রাখা হয়। এবং এটা এই যে গেট, যখন গেট কানেকশন স্ট্রিং করে অটোমেটিক্যালি সে মানে পেয়ে যায়। ওকে, ইন্টারনাল ফ্রেমওয়ার্ক এইভাবে কাজ করে। এরপর যাই ইনিশিয়াল ক্রিয়েট ক্লাস। এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে আপ ফাংশন, ডাউন ফাংশন রয়েছে। এটা যেটা হচ্ছে যে আমার এই অনুযায়ী আপ দ্বারা মূলত ওই স্কিমাটা ক্রিয়েট করে, ডিজাইন অনুযায়ী মাইগ্রেশনটা ক্রিয়েট করে। আদারওয়াইজ যদি কোনো সময় রিভার্ট করা দরকার হয়, আনডু করা দরকার হয়, তাহলে এই অনুযায়ী আনডু করে। ডিপেন্ডেন্সি ইনজেকশন ইন কন্ট্রোলার, আমরা অলরেডি এটা বলে ফেলেছি যে কন্ট্রোলারের ভিতরে ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করা হয় কিভাবে। সেটা হচ্ছে কন্ট্রোলারের ভিতরে একটা কনস্ট্রাক্টর, কন্ট্রোলার কনস্ট্রাক্টরের ভিতরে যখন যে ক্লাস নেমটা দেওয়া হবে সেটা থ্রুতে ডিপেন্ডেন্সি ইনজেকশন ইনজেক্ট করে ওই অবজেক্টটা পেয়ে যায়। ওকে, আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ভিউয়ে আমরা মডেল
পাস করব কিভাবে কন্ট্রোলার থেকে। আগে আমরা ভিউ ডেটা দিয়ে দেখেছিলাম, যেটা ছিল একটা ডিকশনারি, যেটা ডাইনামিক অবজেক্ট ক্যারি করে, যা চাই তাই দিই। বাট এই ক্ষেত্রে আমরা একটা ফিক্সড মডেল পাস করব। কিভাবে পাস করতে পারি? তো এখানে অ্যাজ এক্সাম্পল ডিটেলস অ্যাকশনে দেখাচ্ছি। কি দেখাচ্ছি? আমরা যদি অ্যাকশন নেমে যাই, মুভিজ কন্ট্রোলারের ডিটেলস অ্যাকশনে যখন আমরা এই অ্যাকশনকে কল করব এভাবে মুভিজ স্ল্যাশ ডিটেলস স্ল্যাশ 5, তখন সে ওই আইডি দিয়ে দেখবে যে এটা নাল কিনা। নাল হলে নট ফাউন্ড। যদি নাল না হয় তাহলে এই যে কনটেক্সট, হোয়াট ইজ কনটেক্সট? কনটেক্সট ইজ এমভিসি মুভি কনটেক্সট, যেটা ডাটাবেজ পয়েন্ট করে। এই ডাটাবেজের বা এই কনটেক্সটের মুভি টেবিল বা মুভি এন্টিটি মধ্যে সার্চ করে বের করো যার আইডি, যেই m.id মানে যেই মুভির আইডি ইকুয়াল আমি যে প্যারামিটারের আইডি পাস করেছি এই আইডির সমান। তার ফার্স্ট অর ডিফল্ট, এটা হচ্ছে আমার কোয়েরি স্ট্রাকচার, যে এভাবে আমি যদি লিঙ্ক ইউ দিয়ে কোয়েরি করি তাহলে এটার মানে বোঝাবে যে প্রথম অবজেক্টটি, প্রথম মুভিটি যার আইডি ম্যাচ করে যাবে তার মধ্যে। এখন একাধিক আইডি যদি সেম হয়, যদিও প্রাইমারি কি আইডি দেওয়া, সো এটা ইউনিক হওয়ার কথা, ইউনিক হবে। বাট যদি সেম হয়েও থাকে তাহলে সে ফার্স্টটা রিটার্ন করবে, এটা বলতেছে। তাহলে আমি একটা মুভি অবজেক্ট বা মুভি এই ক্লাসের একটা অবজেক্ট পেয়ে গেলাম। এটা যখন রিটার্ন করতেছি কোথায়? ভিউয়ে রিটার্ন করতেছি। ওকে, ভিউয়ে রিটার্ন করতেছি। তার মানে একটা ভিউ রিটার্ন করতেছি আর ভিউয়ের ভিতরে আমি পাস করতেছি মুভিটাকে। তাহলে আমরা করসপন্ডিং এখান থেকে ভিউয়ে যাই, গো টু ভিউ। তার মানে আমরা এই যে ডিটেলস CSS/HTML এখান থেকে যদি আমি চেক করি যে আসলে রাইট জায়গায় আছে কিনা, সিঙ্ক উইথ অ্যাক্টিভ ডকুমেন্ট, আমার যেই ডকুমেন্টটা ওপেন আছে তার সাথে এই সলিউশন এক্সপ্লোরার ফাইলটা কোথায় আছে সেটা দেখতে চাচ্ছি। ক্লিক করলাম, এই যে ডিটেলস মুভিজ, ভিউয়ের মুভিজ ফোল্ডারের ডিটেলসে আসছি। ওকে, এখানে কি করে? এই যে এই মডেল @model দিয়ে আমি এই মডেলটাকে ডিফাইন করে দিচ্ছি, বলে দিচ্ছি। তার মানে এই যে @model দিয়ে এই যে মডেলটা দিচ্ছি, তার মানে এটা হচ্ছে একটা ক্লাস। মানে দিস ইজ লাইক এ ইনপুট অফ ভিউ। ভিউয়ের এটা হচ্ছে একটা ইনপুট, এবং ইনপুট অনুযায়ী সে করসপন্ডিংলি এখানে বিহেভ করবে। ভিউ ডেটা এটা রেখেছি কারণ আমরা জানি ওই যে লেআউটে ভ্যালু সেট করার জন্য ইউজ হয়। আচ্ছা, @model যখন আমি দিলাম তার মানে আমি এইটাও আমার সেই ভ্যারিয়েবল নেম, আর এটা হচ্ছে ভ্যারিয়েবলের টাইপ, মডেলের টাইপ। @model দিয়ে আমি সব জায়গায় এখন model ডট দিয়ে ইউজ করতে পারবো। তার মানে এখানে যে অবজেক্টটা বা ইনস্ট্যান্স এসেছে কন্ট্রোলার থেকে যেটা পাঠানো হয়েছে মুভি, সেটা এসে এখানে অ্যাসাইন হয়েছে এই ইনপুটে, আর এটা মডেল ডট দিয়ে আমি অ্যাক্সেস করতে পারি। তাহলে মডেল ডট টাইটেল, রিলিজ ডেট, মডেল ডট জেনারেট, মডেল ডট প্রাইস। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি যাই, এখানে একটা ওপেন করে দেখি, ডিটেলস ওপেন করি। ও আচ্ছা, ডিলিট করে দিয়েছিলাম। সো আমি দিলাম এপিসি, এটা দিচ্ছি ডেট, অ্যান্ড প্রাইস একটা দিচ্ছি 45, অ্যান্ড ক্রিয়েট করলাম। ডিটেলসে যদি হিট করি তখন কি করবে? এই যে আমার পাঁচটা মুভিজ, ডিটেলস আর ভ্যালুস। ওকে, এবং এখানে সে কি করছে? আমার একটা হচ্ছে টাইটেল দেখাচ্ছে এবং করসপন্ডিং ভ্যালু দেখাচ্ছে, একটা ফর্ম, এটা একটা ফর্ম, টাইটেল এবং করসপন্ডিং ফিল্ডের ভ্যালু, টাইটেল ফিল্ডের ভ্যালু, টাইটেল মানে এটা ফিল্ডের নেম আর এটা ফিল্ডের ভ্যালু।
এখন যদি এখানে যাই, এই ডিসপ্লে নেম ফর মানে হচ্ছে ওই ভ্যারিয়েবলের নেম ফর ডিসপ্লে, আর ডিসপ্লে ফর মানে ওই ভ্যারিয়েবলের ভ্যালু। ঠিক আছে, তো এখানে যখন আমরা এটা দিচ্ছি ডিসপ্লে নেম ফর মানে তখন ভ্যারিয়েবল বা প্রপার্টি নেমটা এখানে দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে একটা ভ্যালু অফ দ্যাট প্রপার্টি। ওকে, এটা হচ্ছে রিলিজ ডেট, এটা স্ট্রিং একটা দেখাবে এখানে, রাইট, আর এখানে ওর ভ্যালু। তো এইটা হচ্ছে HTML হেল্পার, তো @HTML হেল্পার দিয়ে এভাবে লিখতে হয়, আর কনভেনশন এটা। আর মডেল ডট দিয়ে আমাদের এখানে মেন পয়েন্ট ছিল মডেল কিভাবে অ্যাক্সেস করতে হয়। মডেল ডট দিলেই অটোমেটিক্যালি ওই মডেলের ডেটাগুলো অ্যাক্সেস করা যায়। পয়েন্টটা ক্লিয়ার? এবার যাই, এই কথা এখানে বলা হচ্ছে যে আইডি হলো ইউআরএল সেগমেন্ট। ওকে, এখানে গেট করার কথা বলা হয়েছে, আর কিছু নাই। আচ্ছা, এক্ষেত্রে এই @model হচ্ছে আমার ইনপুট অফ ভিউ, এ কথা এখানে বলা হচ্ছে। এখন আমরা যদি দেখি ইন্ডেক্সের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এই ক্ষেত্রে একটা জিনিস বলে নিই, ইনপুট কি সিঙ্গেল একটা অবজেক্ট ছিল যেটা মুভি, এবং মডেল দ্বারা সিঙ্গেল অবজেক্টকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা যদি চাই, ইন্ডেক্স কন্ট্রোলারের ক্ষেত্রে যদি চাই, তাহলে আমরা দেখব ইন্ডেক্সের ক্ষেত্রে ইন্ডেক্সের ভিউয়ে আমরা দেখতে পাচ্ছি ইনপুট টাইপটা হলো লিস্ট অফ মুভি, এক কথায় লিস্ট অফ মুভি অবজেক্ট, রাইট। তখন আমরা এই মডেল দিয়ে আমরা নর্মালি একটা মডেলকে ইন্ডিকেট করব বা পাবো, বাট ক্যাপিটাল মডেল দিয়ে বোঝাবে লিস্ট অফ মডেলস, ওই অবজেক্টের লিস্ট আইনিউমারেবল যেটা, ওটা ক্যাপিটাল এম মডেল দিয়ে পেয়ে যাব। তাই মডেল এখানে ফর ইচ দিয়ে লুপ ঘুরাচ্ছে মডেল লিস্টের ওপর, আর পার আইটেমে সে প্রিন্ট করতেছে আইটেম ডট টাইটেল, ইন্ডিভিজুয়াল টাইটেল। ওকে, আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে লাস্টে এখানে কি আর একটা জিনিস, যেটা এটা হচ্ছে একটা টেবিল। আমি যদি ইউআইটাতে যাই তাহলে আমি পাবো গো টু লিস্ট, এটা একটা টেবিল, রাইট। টেবিলের ভিতরে এইটা হচ্ছে হেড, আর এইগুলো কন্টেন্টটা হচ্ছে বডি, রাইট। তাই টেবিলের ভিতরে এটা বলা হচ্ছে টি হেড মানে টেবিল হেড, আর টি বডি মানে টেবিলের বডি। তো টেবিলের বডির ভিতরে আইটারেট করতেছি আমি ডেটাগুলোকে, রাইট, ডিসপ্লে ফর, বা টি হেডে কিন্তু ডিসপ্লে নেম ফর ছিল, রাইট। আর টি আর মানে হচ্ছে টেবিলের রো। ওকে, গেল। আর এখানে আরেকটা জিনিস লাস্টে যে আছে এডিট, ডিটেলস অ্যান্ড ডিলেট, এগুলো কি কাকে রিপ্রেজেন্ট করে? এডিট, ডিটেলস, ডিলেট, এটা হলো আমরা যদি যাই এসপি ড্যাশ অ্যাকশন মানে এই অ্যাকশনকে পয়েন্ট করতেছে উইথ দ্য ভ্যালু অ্যাট দ্য রেট আইটেম ডট আইডি, মানে যেই আইটেমে আছি, দ্যাট মিনস আমার এই এডিট, তার মানে এই আইটেমের আইডিটা এই এডিটের, এই যে আমি হোভার করলে এই যে নিচে দেখতে পাওয়া যাচ্ছে, এই এডিটের এগেনস্টে আইডিটা পাস হবে। ওকে, তো রাউট আইডিটা অ্যাসাইন করে দিচ্ছে। ওকে, তার মানে আমি এখানে হিট করলে এডিট অ্যাকশনে যাবে উইথ দিস রাউট আইডি। ওকে, এটা পাস করার ওয়ে। এবং এভাবে আমরা লিস্টের ক্ষেত্রেও কিভাবে কভার করতে পারি সে কথাটা বলা হচ্ছে। এগুলো হচ্ছে স্ট্রংলি টাইপড, যেটা আমরা কন্ট্রোলার থেকে
আমি পাস করতে পারি। সো আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা সিকিউএল নিয়ে, ডাটাবেস নিয়ে দেখবো ইনশাআল্লাহ।